হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। রুটস এডু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এডুটেক কোম্পানি। আমি তাহির হাসান ঋদ্ধ তোমাদের সাথে আছি আজকে অনলাইন ম্যাথ মেন্টর হিসেবে। আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের কি আলোচনা করব, পার্ট 3টা আলোচনা করব। সেটা হচ্ছে M21 লেকচার। এখানে আমরা দেখব কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করা যায়। তো এই টপিকটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ সৃজনশীলে আমাদের ইন্টিগ্রেশনের যে আমরা আরও দুইটা ক্লাস করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2, সেটার মধ্যে নির্দিষ্ট জগৎ ছিল, অনির্দিষ্ট জগৎ ছিল। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যতটুকু, আমাদের এরিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি। প্লাস এই চ্যাপ্টারটা আরও বেশি ইম্পর্টেন্ট একটা কারণে, যে অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে, আমাদের যে বুয়েট ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে সায়েন্স ফ্যাকাল্টির যে ভর্তি পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু এরিয়া থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো আমরা চেষ্টা করব এরিয়ার বেসিকগুলো ক্লিয়ার করার, প্লাস কিছু শর্টকাট শেখার, যেন এমসিকিউতে যদি আসে অথবা কোনো অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন আসে, তখন যেন তোমরা সেগুলো খুব ফাস্ট অ্যান্সার করতে পারো। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা মেইন লেকচারে ঢুকে যাই, ঠিক আছে? তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও। আর অবশ্যই একটা জিনিস সেটা মাথায় রাখবা, যে আমাদের ভিডিও লেকচার দেখার পাশাপাশি আমরা যে ক্লাসগুলো করতেছি, সেই ক্লাসগুলোর কিন্তু এই পিডিএফটা তোমাদের আমরা দিয়ে দিচ্ছি। পিডিএফটা তোমরা প্রিন্ট করে বাসায় রাখতে পারো। অবশ্যই সেটা খুবই ভালো একটা জিনিস, যে তোমরা খুব অল্প কষ্টে ঠিক আছে আমাদের পুরো ক্লাস নোটটা তোমাদের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের নিজেদের প্র্যাকটিস। আমরা যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলো তোমরা যদি অঙ্কগুলো ভিডিও দেখার পাশাপাশি ঠিক আছে ভিডিও পজ করে করে নিজে একবার করার চেষ্টা করো নিজের হাতে, তখন কিন্তু তুমি হয়তো অনেক জায়গায় ভুল করবা। ভুল করে করে কিন্তু তুমি আবার সেগুলো শুধরায় নিবা। এই যে তুমি যে ভুল করলা, তোমার ব্রেনে কিন্তু ইনফরমেশনটা রেকর্ড হয়ে থাকবে, যে আমি অমুক অঙ্ক করতে যে অমুক জায়গায় ভুল করেছিলাম। তো যখন তুমি সেম অঙ্ক তোমার বোর্ড পরীক্ষাতে অথবা অ্যাডমিশন টেস্টে ফেস করবা, তখনই তোমার ব্রেন তোমাকে আগে থেকে সতর্ক করে দিবে যে অমুক অঙ্ক অমুক জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যাপারটা তোমাদের নিজেদের যে প্র্যাকটিসটা, এটা যদি তোমরা খুব ভালো মতো করতে পারো, তাহলে আমি আশা করব বা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি বলতে গেলে, যে তোমরা ভালো রেজাল্ট করবা অবশ্যই, ঠিক আছে? তো শুধুমাত্র ভিডিও দেখেই ক্ষান্ত হবা না, ভিডিও দেখেই মনে করবা না যে আমার সব প্রস্তুতি শেষ। আমাদের সাথে কি করবা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে লিখবা, আর তোমাদের যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমরা আমাদের ভিডিও নিচে কমেন্টে জানাবা, অথবা আমাদের পেজে ইনবক্স করে জানাবা। আমাদের ভিডিওকে আপগ্রেড করার জন্য, ঠিক আছে, আরও বেশি ভালো করার জন্য, কোয়ালিটি ভালো করার জন্য তোমাদের যদি কোনো সাজেশন থাকে, সেই সাজেশনগুলো তুমি অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা, ঠিক আছে? তো আজকে অনেক কথা বলে ফেলছি, তো কথা না বাড়িয়ে আজকে আমরা মেইন লেকচারে ঢুকে যাই। দেখো, আজকে টপিকটা হচ্ছে যে নির্দিষ্ট যোগজ প্রয়োগের মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো ক্ষেত্রফল অ্যাকচুয়ালি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল। তো দেখো, প্রথম যে কেসটা দেখানো আছে এখানে এই ফিগারে, এখানে দেখো y সমান এফ অফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। এখানে একটা কার্ভ লাইন, অথবা হইতে পারে একটা স্ট্রেট লাইন, অথবা হইতে পারে যে কোনো একটা ফাংশন, কারণ যে কোনো ফাংশনকে আমরা গ্রাফে ড্র করতে পারি। সেটা যদি এক্স এর একটা ফাংশন হয়, ঠিক আছে, অর্থাৎ আমি হয়তো এরকম একটা ফাংশন বানালাম যে y ইজ ইকুয়াল টু সাপোজ ধরো এক্স স্কোয়ার, এক্স এর উপর যদি y এর মানটা নির্ভরশীল হয়, সেই ফাংশনটার যদি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল আমাদের বের করতে হয়, তখন কি করতে হবে? তখন হচ্ছে আমাদেরকে করতে হবে এরকম ব্যাপারটা, যে ইন্টিগ্রেশন অফ ঠিক আছে ডিএক্স ইন্টু হচ্ছে ওয়াই। ঠিক আছে, কেন ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করা লাগবে? কারণ দেখো, আমি যদি এই গ্রাফের মধ্যে ছোট একটা অঞ্চল নিই, খুবই চিকন একটা অঞ্চল নিই, ঠিক আছে, খুবই ছোট, এতই ছোট যে এই যে এক্স পরিমাণ, যে ডিএক্স পরিমাণ যে অঞ্চলটা নিলাম, এই অঞ্চলটা এতই ছোট যে এটার দৈর্ঘ্যটা প্রায় শূন্যের কাছাকাছি। তো দেখো, তাহলে কি এটা মোটামুটি একটা আয়তক্ষেত্রের মতো ফর্ম করবে না? এই যে সামান্য যে উঁচা জায়গাটা, ঠিক আছে, যদি ডিএক্স খুবই শূন্যের কাছাকাছি হয়, দুইটা লাইন যদি খুব কাছাকাছি হয়, তাহলে এই যে সামান্য যে এক্সট্রা একটা অঞ্চল, আমি যদি একটু জুম করে দেখাই, দেখো এই যে এরকম উঁচা থাকবে, আর একটা ধরো এরকম নিচে থাকবে, ঠিক আছে, এই যে অঞ্চলটা, যে অঞ্চলটা আমি শেড করে দিলাম, যদি ডিএক্সটা খুবই কাছাকাছি হয়, ঠিক আছে, দুই রেখা যদি খুবই কাছাকাছি হয়, তাহলে কিন্তু এই এক্সট্রা অঞ্চলের পরিমাণটাও কিন্তু, এই যে এলাকাটার পরিমাণ কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি হয়, বা ওই জিনিসটাকে বাদ করে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো, এই উচ্চতাটা হচ্ছে কি আমাদের y, এই উচ্চতাটাও কি তুমি কি ধরতে পারো, y ধরতে পারো, আর এটা হচ্ছে আমাদের dx। তাহলে দেখো, আমরা কি পাইলাম? আমরা একটা আয়তক্ষেত্র পাইলাম, যে আয়তক্ষেত্রটার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে y আর প্রস্থটা হচ্ছে dx। তাহলে আমি যদি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল জানতে চাই, এটা তো বাদ, তাই না? এটা হচ্ছে বাদ, কারণ এই জিনিসটা খুব ছোট। বাকি যে আয়তক্ষেত্রটা থাকে, সেই আয়তক্ষেত্রটার আমি যদি ক্ষেত্রফল জানতে চাই, তাহলে কি করা লাগবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ y ইন্টু dx, এটা করা লাগবে। তো y dx করলে তুমি খুব ছোট্ট একটা এলাকার মধ্যে কি করলা, যে আয়তক্ষেত্রটা তৈরি হলো, সেই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে পারলা। এখন ইন্টিগ্রেট মানে কি? ইন্টিগ্রেট মানে হচ্ছে অনেকগুলো ভ্যালুকে যোগ করা,
ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, ধরো x এর একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো x ইজ ইকুয়াল টু a বিন্দু থেকে x ইজ ইকুয়াল টু b পর্যন্ত আমি এরকম ক্ষুদ্র 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 এরকম অসংখ্য আয়তক্ষেত্র আমরা কি করব, যোগ করব। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যোগ করব। যোগ করলে আমি কি পাবো, এই যে পুরা যে x ইজ ইকুয়াল টু a থেকে x ইজ ইকুয়াল টু b পর্যন্ত এই ফাংশনের আন্ডারে, এই ফাংশনের গ্রাফের আন্ডারে x অক্ষের সাথে যে এলাকাটা তৈরি হইলো, এটা শেডেড একটা রিজিয়ন তৈরি হলো, এই শেডেড রিজিয়নের সম্পূর্ণ ক্ষেত্রফলটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমরা x অক্ষের সাথে কোনো একটা গ্রাফের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি, ইন্টিগ্রেশন অফ y dx। ইন্টিগ্রেশন অফ কত, y dx। এখানে মনে রাখবা কিভাবে, x অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের dx নিয়ে আসতে হবে এবং y কে হইতে হবে x এর ফাংশন। তো এই জিনিসটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমরা পরের জিনিসটাও বুঝবো। দেখো পরের ছবিতে কি আছে, পরের ছবিতে যে ফাংশনটা, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু f অফ y, মানে ফাংশনটাকে হচ্ছে y এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। একটা এক্সাম্পল দিই, ধরো x ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো y কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস 6, দেখছো y এর একটা ফাংশন হইতে পারে এরকম। আচ্ছা, এখন যদি আমরা এই ফাংশনটার সাথে y অক্ষের ক্ষেত্রফল চাই, তাহলে কি করতে হবে, এরকম ছোট্ট একটা রিজিয়ন নেওয়া লাগবে, যে রিজিয়নটার মধ্যে যে ওয়াইটা, এই ছোট্ট একটা ওয়াই, এটার নাম আমরা ধরতে পারি হচ্ছে ডিওয়াই। আর এই ডিওয়াই যদি খুবই ছোট হয়, একদম শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই যে এক্সট্রা যে একটা ছোট একটা অঞ্চল থাকবে, এই ছোট অঞ্চলটা কি, যে এলাকাটা থাকবে, সে এলাকার পরিমাণ কি প্রায় শূন্যের কাছাকাছি হবে। ঠিক আছে, এখন যদি আমরা ধরতে পারি যে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এক্স, তাহলে আমরা যদি ছোট আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করা লাগবে, তাহলে আমাদের লেখা লাগবে হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই। ঠিক আছে, যে এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর ডিওয়াই হচ্ছে আমাদের প্রস্থ। আর এরকম যদি অসংখ্য ক্ষুদ্র 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 আয়তক্ষেত্র আমরা ক্ষেত্রফল বের করে যোগ করতে চাই, তাহলে কি করা লাগবে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন অফ হচ্ছে এক্স ডিওয়াই। আর আমাদের যে লিমিটগুলো তখন আমরা বসাবো, লিমিট বসাবো হচ্ছে ধরো তখন ওয়াই এর লিমিট, ওয়াই ইজ ইকুয়াল টু এ থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বি পর্যন্ত। তাহলে এখানে যে আমরা লিখবো যে এ টু বি। ঠিক আছে, আর এখানে আমাদের ছিল কি, এখানে ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, সরি ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই ডিএক্স। ঠিক আছে, এখানে যে লিমিটটা, এখানে এ টু বি, এখানে এ ছিল আমাদের এক্স এর লিমিট আর বি ছিল আমাদের এক্স এর লিমিট। ঠিক আছে, তাহলে আমরা যখন এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি, তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হয় এক্স এর সাপেক্ষে, আর লিমিটের ভ্যালুগুলো হয় এক্স এর লিমিট। আর যখন আমরা ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি, তখন ইন্টিগ্রেশন করতে হয় ওয়াই এর সাপেক্ষে, আর লিমিটগুলো হচ্ছে ওয়াই এর লিমিট হয়। তো এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে একদম বেসিক একটা জিনিস আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আমাদের যে বেসিকটা তো যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তাহলে এই ইন্টিগ্রেশনের যে অন্যান্য যে অঙ্কগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা আর কোনো সমস্যা আশা করি ফেস করবা না। ঠিক আছে, এখন আসো আমরা ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক করব এলাকা বের করার। ঠিক আছে, তো অঙ্কগুলো করার মাধ্যমে আমরা একদম পারফেক্টলি বস হয়ে যাব। ঠিক আছে, এই চ্যাপ্টারটার মধ্যে। তো প্রথম অঙ্কটা আমরা দেখি। প্রথম অঙ্কটাতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তো খুব সোজা একটা অঙ্ক, তাই না? কারণ আমরা জানি যে যদি জ্যামিতির দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে লেখা যায়, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 4 স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে কি সেন্টার হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 4। আর কোনোটা বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জানি, তখন তো খুব ইজিলি বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলা যায়। তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কত আসতেছে, পাই ইন্টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 পাই বর্গ একক। দেখো অ্যান্সারটাও কিন্তু ছিল 16 পাই বর্গ একক। তো ফার্স্ট আমি তোমাদেরকে জ্যামিতিক দিক থেকে প্রমাণটা করে দেখালাম, কিন্তু যখন এই জিনিসগুলো রিটেন পরীক্ষাতে আসবে, বোর্ড পরীক্ষাতে অথবা অ্যাডমিশন টেস্টে আসবে রিটেনের ক্ষেত্রে, তখন তো অবশ্যই তোমাদেরকে বলে দিবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 এই বৃত্তের ক্ষেত্রফল যোগজীকরণের মাধ্যমে নির্ণয় করো। বা পাই ইন্টু আর স্কোয়ার, এই যে ফর্মুলাটা আসলো, এটা কোথা থেকে আসলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগজীকরণের মাধ্যমে চলে আসছে, কারণ এটা তো গোল একটা শেপ, তাই না? এখানে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তুমি তো দৈর্ঘ্য প্রস্থ করে এখানে কাজ করতে পারবা না। সো এই জিনিসটা, এই ক্ষেত্রফলটা কিভাবে আসছে, যোগজীকরণের মাধ্যমে আসছে। আচ্ছা, তো এটা কেন দেখাইলাম তোমাদেরকে, অনেক সময় কি হয়, কিছু হাস্যকর ঘটনা ঘটে। ধরো এই জিনিসটাই এমসিকিউতে তোমাদের আসলো। ঠিক আছে, বললো কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 বৃত্তের ক্ষেত্রফল যোগজীকরণের মাধ্যমে নির্ণয় করো, এটা এমসিকিউতে আসলো। তো এমসিকিউতে অ্যাকচুয়ালি টাইম থাকে কতক্ষণ, 1 মিনিট থেকে 1.5 মিনিট। সেই জায়গায় তুমি যদি ইন্টিগ্রেশন করা শুরু করো, তাহলে কিন্তু তোমার অনেক টাইম লস হয়ে যাবে। এমসিকিউতে প্রশ্নকর্তা যোগজীকরণ করতে বললেই কি তোমার যোগজীকরণ করা লাগবে?
কখনোই না। তুমি আগে দেখতে পারো যে এটা কিসের ইকুয়েশন, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। যদি তোমার এমন কোনো শেপ, জানা কোনো শেপ হয় যেটা ইকুয়েশনের তুমি হচ্ছে এরিয়ার সূত্র তোমার একদম মুখস্থ আছে, তাহলে তুমি ডিরেক্ট সূত্র বসাই তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারো। তোমার তো ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজনই নেই। যদি রিটেনে আসে তখন তুমি ইন্টিগ্রেশন করে দেখাইতে পারো, কারণ তখন স্পেসিফিকভাবে বলা থাকবে যে যোগজীকরণের মাধ্যমেই করা লাগবে, এবং খাতায় যোগজীকরণ না করা থাকলে তোমাকে নাম্বার দেওয়া হবে না। তো এই জিনিসটা অ্যান্সারটা খুবই সহজ, কিন্তু তারপরে আমরা কি করব, আজকে রিটেন পরীক্ষার জন্য যোগজীকরণটা করে দেখব। আর এমসিকিউতে আসলে তোমরা কখনোই ভুলেও যোগজীকরণ করার চেষ্টা করবা না, ঠিক আছে? এটা একটু স্মরণ করে দেওয়ার জন্য তোমাদেরকে বললাম। আচ্ছা, তো প্রথম জিনিসটা আমাদের এই এরিয়া বের করার জন্য প্রথমেই আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে আমরা যে জ্যামিতি চ্যাপ্টারগুলো পড়েছিলাম, সরল রেখা, তারপর হচ্ছে কণিকের মধ্যে ছিল পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তারপর হচ্ছে বৃত্ত। এই জিনিসগুলোর যে শেপ, আকৃতি এবং ইকুয়েশন সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকা লাগবে। এবং এনি টাইপ অফ ইন্টিগ্রেশন তোমাদের এরিয়া বের করতে যখন বলবে, সেই ইকুয়েশন থেকে তোমাকে অবশ্যই রাফে হোক বা খাতায় হোক তোমাদের সেই এরিয়াটা তোমার এঁকে ফেলতে হবে। তুমি যদি এরিয়াটা এঁকে ফেলবা তখনই ধরে নিবা তোমার 50% প্রবলেম কিন্তু এই সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট এরিয়াটা আঁকা শুরু করি। একটু আমরা দেখলাম যেটা সেন্টার হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে বৃত্তটা দেখতে কিন্তু অনেকটা এরকম হবে, এরকম, ঠিক আছে? তো এই যে বক্র যে রেখাটা আছে, এই বক্র রেখাটা যদি আমরা এরিয়া বের করি এক্স অক্ষের সাথে, ঠিক আছে? সাপোজ ধরো আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা কি করব জানো, এই বৃত্তটাকে 4টা ভাগ করে ফেলবো। 4টা ভাগের যে প্রথম পার্ট যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, সেই প্রথম পার্টের ক্ষেত্রফলটা আমরা বের করব, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা কার সাথে হচ্ছে, এক্স অক্ষের সাথে হচ্ছে, এবং এটা কতটুকু কার্ভের মধ্যে হচ্ছে, এতটুকু কার্ভের মধ্যে হচ্ছে। এখন যদি আমরা এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন থেকে ওয়াই অক্ষের উপরে এবং এক্স অক্ষের ডানে, ঠিক আছে, এই এতটুকু কার্ভের যদি আমরা ইকুয়েশনটা বা লিমিটটা বের করতে পারি, তারপর যদি আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু আমরা 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। আর যখনই আমরা 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রফলটা বের করে ফেলবো, সেটাকে 4 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। কারণ বৃত্ত তো কি হচ্ছে, এই ছবি থেকে দেখা যাচ্ছে যেটা তো প্রতিসম, তাই না? এখানে ছিল 4 ভাগের 1 ভাগ, তাহলে বাকি ভাগগুলো তো সমান, তাহলে এই ক্ষেত্রফলটার 4 গুণ করলেই টোটাল বৃত্তটার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। সো আমরা একটু চেষ্টা করি ইকুয়েশনটা বের করার জন্য। তো প্রথমে আমরা লিখি, দেখো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16, এখান থেকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এখানে ওয়াই এর মধ্যে ধনাত্মক পার্টও আসছে, ঋণাত্মক পার্টও আসছে। কেন দুইটা আসছে? কারণ গ্রাফে তো দেখা যাচ্ছে ওয়াই অক্ষের উপরেও কিন্তু কার্ভ আছে, ওয়াই অক্ষের নিচেও কার্ভ আছে, এই জন্য প্লাস মাইনাস দুইটাই আসছে। আমরা নিব কতটুকু, আমাদের সুবিধার জন্য আমরা নিব শুধুমাত্র যে এতটুকু, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। কারণ আমরা যে এলাকাটা আমাদের দরকার যেটা ড্র করছি, সেখানে শুধুমাত্র ওয়াই অক্ষের উপরের পার্টটা আছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আগেই কি করতেছি, নিচের পার্টটা কেটে দিচ্ছি, ঠিক আছে, আমাদের সুবিধার জন্য আর কি। আচ্ছা, এরপর এই যে এই ইকুয়েশনটা পাইলাম ওয়াই এর, সেটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, কার সাথে, এক্স এর সাপেক্ষে, মানে ইন্টিগ্রেশন অফ হচ্ছে ওয়াই ডিএক্স, এটা আমরা করব, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স যদি আমরা করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ পাবো। তো 4 ভাগের 1 ভাগ পাইতে হলে কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু সামথিং থেকে এক্স ইজ ইকুয়াল টু সামথিং আমাদের কি করতে হবে, একটা লিমিট দেওয়া লাগবে এই ইন্টিগ্রেশনের মধ্যে। তো বলো এই বৃত্তটার সেন্টার কোথায় ছিল, সেন্টার ছিল 0-তে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন শুরু করতে হবে 0 থেকে। আর এটা কি আমাদের পরিধির মধ্যে একটা অংশ, তাহলে ব্যাসার্ধ দূরে, এই ব্যাসার্ধটা কত ছিল, ব্যাসার্ধ ছিল হচ্ছে 4 স্কোয়ার, ব্যাসার্ধ ছিল 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 4। তো আমরা ইন্টিগ্রেশনটা করবো অ্যাকচুয়ালি কত থেকে কত, 0 থেকে 4 পর্যন্ত। করার পর যে এলাকাটা পাবো সেই এরিয়াটাকে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা টোটাল কি পাচ্ছি, এই বৃত্তটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এখন আমরা ইন্টিগ্রেশনটা শুরু করি। এই যে ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই দিই। আমাদের আগের ক্লাস যারা করে ফেলছো তারা অবশ্যই ইন্টিগ্রেশনে খুবই বস, তোমরা এই জিনিসটা খুব সহজেই করে ফেলতে পারবা। 16 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to 4, তারপর হচ্ছে ডিএক্স। আচ্ছা, এই জিনিসটা আমি পার্ট 2 ইন্টিগ্রেশন পার্ট 2 এর মধ্যে করে দেখাইছিলাম। তো সেখানে আমরা x ইজ ইকুয়াল টু 4 সাইন থিটা ধরে অঙ্কটা করছিলাম। আজকে আমরা ওইভাবে করব না, আজকে আমরা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। তোমাদের মনে থাকার কথা যে পার্ট 1 এ আমরা নির্দিষ্ট যোগজ কিছু সূত্র বের করে রাখছিলাম, তোমরা বইতে সার্চ করলেই পাবা। এরকম একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে একটা সূত্র, নির্দিষ্ট যোগজ। এটার জন্য সূত্রটা কি আসে, সূত্রটা সেরকম যে x/2
তারপর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে আমাদের সূত্রটা। তা আমরা যদি এই সূত্রটা বসাই, দেখো এই ফর্মেটটা কিন্তু যে এই ফর্মেটের সাথে মিলে যায়, ঠিক আছে? তাহলে এখানে এ কত, এ হচ্ছে 4 স্কোয়ার, মানে যদি 4 স্কোয়ার বসে তাহলে এর ভ্যালু কত আসে, 4 আসে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে পরের লাইনটা লেখার চেষ্টা করি, তাহলে আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু 4 ইন্টু, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স বাই 2, ঠিক আছে? লিখি আমরা হচ্ছে এক্স বাই 2, তারপর রুট ওভার 4 স্কোয়ার মানে 16 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 16/2, তারপর হচ্ছে সাইন ইনভার্স কত আসবে, এক্স বাই এ মানে কত, 4 আসবে। এই যে আমরা ইন্টিগ্রেশন একদম ডাইরেক্ট সূত্রটা বসাই দিলাম, ঠিক আছে? বসা দেওয়ার পর আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের লিমিট বসাইতে হবে। লিমিট হচ্ছে উপরে 4 আর নিচে কত, 0। এখন যদি আমরা এখানে লিমিটটা বসাই তাহলে কি আসতেছে, ভিতরে দেখো এখানে আসবে 4/2, 4/2 মানে হচ্ছে কত, 4/2 মানে হচ্ছে 2। এখানে আমরা 4 বসাই এক্স এর মধ্যে, তাহলে কত আসবে, 16। তাহলে 16 মাইনাস 16 কত আসবে, 0 আসবে। তাহলে পুরো জিনিসটাই কিন্তু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 4 বসালে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0, বসানোর কোনো দরকার নাই। এখন আমরা পরের পার্টে যদি 4 বসাই, ঠিক আছে? পরের পার্টে 4 বসালে কি হবে দেখো, সাইন ইনভার্স 4/4, সাইন ইনভার্স 4/4 মানে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কত, π/2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 16/2 মানে হচ্ছে 8, তাহলে আমরা কত পাচ্ছি 8 ইন্টু π/2, ঠিক আছে? তাহলে 4 বসালে, আপার লিমিট বসালে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 ইন্টু π/2। এখন আসো মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, 0 বসাবো। তো আমরা যদি এখানে 0 বসাই, 0/2 মানে 0, পুরো জিনিসটাকে 0 দিয়ে গুণ করলে পুরোটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটাও থাকতেছে না। এখন আমরা যদি এইখানে 0 বসাই তাহলে কত পাইতেছি আমরা, তাহলে এখানে দেখো সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 মানে কত, 0। তাহলে এটাও 0 হয়ে যেতেছে। তাহলে আমাদের মাইনাস তো পুরোটাই 0 আসতেছে, তাহলে এটাও আমাদের কি আলটিমেটলি বসানোর দরকার নাই। এখন হচ্ছে কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কত, কাটাকাটি করলে পাচ্ছি 4π, 4π আর 4 গুণ করলে কত হয়, আমাদের অ্যান্সার হচ্ছে 16π। তাহলে আমরা লাস্ট মাস্ট অ্যান্সার পাইলাম 16π বর্গ একক। ওকে, দেখছো তাহলে কত সহজে আমরা ইন্টিগ্রেশনের একটা যে নির্দিষ্ট যোগজ, কতগুলো নির্দিষ্ট যোগজের যে সূত্র, সেই সূত্র ইউজ করে এবং ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স এই কনসেপ্টটা ব্যবহার করে এবং এক্স এর যে লিমিট 0 থেকে 4 পর্যন্ত এই জিনিসগুলো ব্যবহার করে গ্রাফ শিখার মাধ্যমে আমরা একটা বিশাল অঙ্ক করে ফেললাম। এইভাবেই কিন্তু আমাদের যে বৃত্তের যে ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, এই সূত্রটাও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন থেকে আসছে। ইন্টিগ্রেশন দিয়ে শুধুমাত্র যে এরিয়া বের করা যায় তা না, ইন্টিগ্রেশন দিয়ে কোনো জিনিসের ভলিউম বা আয়তনও বের করা যায়। এই যে গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। এই 4/3 পাই আর কিউব সূত্রটাও কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে আসছে। এটা হয়তো বড় কোনো ক্লাসে তোমরা শিখতে পারবা, ঠিক আছে? তো চলো এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে x² / 3² প্লাস y² / 2² = 1 উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যারা উপবৃত্ত সম্পর্কে জ্ঞান রাখো তারা জানো যে উপবৃত্তের সাধারণ এই সমীকরণটা কি। সাধারণ সমীকরণটা হচ্ছে এই আকৃতির হয়, x² / a² প্লাস y² / b² = 1। এখানে উপবৃত্তের যে সাধারণ আকৃতি পাইলাম, সেই সাধারণ আকৃতিতে উপবৃত্তের ছবিটা হয় এরকম, ঠিক আছে? সেন্টার হয় 0, 0-তে, প্রধান অক্ষের দৈর্ঘ্য হয় 2a, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 2a। তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে a,0, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে -a,0। আর যে ক্ষুদ্র অক্ষ যেটা, সেটা হচ্ছে দৈর্ঘ্যটা হয় 2b। তাহলে এই বিন্দুর উপরে হচ্ছে আমাদের কত, 0,b, আর নিচে আমাদের কত, 0, হচ্ছে -b। ওকে, তো এই যে উপবৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো তোমাদেরকে একটা শর্টকাট বলে দেই, উপবৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, দেখো উপবৃত্তের, ঠিক আছে, ক্ষেত্রফল তোমরা সবাই খাতা একটু লিখে রাখো, ঠিক আছে? এটা খুব কাজে লাগে অ্যাডমিশন টেস্টে। উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/ab, মানে পাই ইন্টু এই পাশেরটা একবার নিবা, এ নিবা, আবার বি নিবা, ঠিক আছে? এভাবে আমি মনে রাখতাম। পাই ইন্টু আর স্কোয়ার মানে কি বৃত্তের ক্ষেত্রফল না, মানে পাই ইন্টু আর। তাহলে পাই ইন্টু বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ঠিক আছে? মানে এই ব্যাসার্ধ গুণ করলে আমরা কি পাচ্ছি, উপবৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি। এই সূত্রটা তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে কোথাও নাই, থাকলে অনেক হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা খুব সহজে করে ফেলতে পারতা। দেখো এটা এর ভ্যালু হচ্ছে কত, 3, আর বি এর ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে উপবৃত্তের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে, পাই ইন্টু 3 ইন্টু 2 মানে হচ্ছে 6π বর্গ একক। দেখো যে অ্যান্সারটা দেখো 6π বর্গ একক লেখা আছে। তো এই জিনিস যদি কখনো এমসিকিউতে আসে তাহলে কি এত কষ্ট করে অঙ্ক করার কোনো দরকার আছে? দরকার নেই। শুধুমাত্র রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা ভেঙে অঙ্কগুলা করব। তো এইখানেও আমরা কি করব, ওই ইন্টিগ্রেশনটা ইউজ করব। এখানে আমরা কি করব, 4/1 নিব। এই যেটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? আমরা কি করব, 4/1 ক্ষেত্রফল বের করব। তো বলো এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে x = 0, আর এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে আমাদের x = কত, এই যে বৃহৎ অক্ষের অর্ধেক
মানে হচ্ছে 3, এ আর কি এ কমা 0, তাহলে এই বিন্দুটা হচ্ছে x = 3। তাহলে আমরা যদি 0 থেকে 3 পর্যন্ত এই যে এই কার্ভটা আছে না y, এই সমীকরণটার যদি আমরা ক্ষেত্রফল বের করি কার সাথে x অক্ষের সাথে, তার মানে dx এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে 3 পর্যন্ত, তাহলে আমি উপবৃত্তের 4/1 ক্ষেত্রফল পাচ্ছি। তো এখন আমরা যদি লিখি যে ইন্টিগ্রেশন অফ y ইন্টু dx, x কত হবে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে আমরা কি পাচ্ছি 4/1 পাচ্ছি। এই এরিয়াটাকে আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল ক্ষেত্রফলটা পাচ্ছি। তো টোটাল ক্ষেত্রফল তাহলে কত হবে 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে, টোটাল এরিয়া। এখন আমরা y কোথা থেকে পাবো, আগের মতো বৃত্ত থেকে আমরা যেভাবে y বের করেছিলাম এখান থেকে সেম ভাবে আমরা y বের করি। এখানে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা y² 4 1 মাইনাস ডান পাশে নিয়ে আসলে x² হচ্ছে 9, তাহলে আমরা পাচ্ছি y² 4 এটা লসাগু করলে পাচ্ছি আমরা 9 মাইনাস x² ডিভাইডেড বাই হচ্ছে 9। 4 কে ওই পাশে পাঠাই দিলে আর রুট করলে আমরা পাচ্ছি y সমান আমরা 4/9 পাবো, তো রুট করলে আমরা পাবো 2/3, সামনে থাকবে আমাদের প্লাস মাইনাস, তারপর রুট ওভার আমরা পাচ্ছি হচ্ছে 9 মাইনাস হচ্ছে x², ঠিক আছে। তো এখন বলো আমরা ইন্টিগ্রেশন যখন করবো যে প্রথম চতুর্ভাগের 4/1 তখন আমরা কি মাইনাসটা নিব? অবশ্যই নিব না, কারণ এটা হচ্ছে y অক্ষের উপরের সাইডে আছে। তাহলে মাইনাসটা যদি আমরা বাদ দিয়ে কি করি শুধুমাত্র প্লাসটা নিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমরা ইন্টিগ্রেশনটা শুরু করি, ঠিক আছে। দেখো 4 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 পর্যন্ত y এর ভ্যালু হচ্ছে 2/3 রুট ওভার 9 মাইনাস x², তারপর হচ্ছে dx। তো 2/3 বাইরে নিয়ে আসলে আমাদের কত হয় 4 দ্বিগুণে 8, তাহলে 8/3 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 রুট ওভার 9 মাইনাস x², তারপর হচ্ছে আমাদের dx, ঠিক আছে। এই ফরম্যাটটাও কিন্তু আমাদের রুট ওভার a² মাইনাস x² ওই ফরম্যাটের মতো না, আগে একটু আগে আমরা যেটা করছিলাম, চিন্তা করে দেখো অবশ্যই ওই ফরম্যাটটার মতোই। তো আমরা এখানে কি করতে পারি, এই যে 8/3, ঠিক আছে, আমরা ডিরেক্ট সূত্র বসা দিতে পারি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল x/2, ঠিক আছে, রুট ওভার a² মাইনাস x² মানে হচ্ছে 9 মাইনাস x² প্লাস a²/2, a² মানে হচ্ছে 9, তাহলে 9/2, তারপর হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে, x/a মানে x/ হচ্ছে 3। আমরা ফর্মুলা বসাই দিলাম, ফর্মুলাটা কি x/2 রুট ওভার a² মাইনাস x² প্লাস a²/2 সাইন ইনভার্স x/a, ঠিক আছে। এখন যদি আমরা লিমিটগুলো বসাই দিই, লিমিট ছিল আমাদের 0 থেকে 3 পর্যন্ত, 0 to 3। এখন আমরা যদি 3 বসাই, দেখো ভিতরে বাইরে তো 8/3 থাকবে, ভিতরে যখন আমরা এটার মধ্যে 3 বসাবো 3² 9 মাইনাস 9 কত হবে 0 হবে, এই জিনিসটা থাকবে না। এখানে যদি আমরা 3 বসাই তাহলে সাইন ইনভার্স 3/3 মানে কি সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কি π/2, তাহলে আমরা পাবো শুধুমাত্র এটার মান তাহলে কত পাচ্ছি আমরা 9/2 ইন্টু π/2, ঠিক আছে। আবার যদি আমরা 0 বসাই, এখানে যদি 0 বসাই 0/2 ইন্টু সামথিং, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এখানে যদি সাইন ইনভার্স 0 বসাই, সাইন ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে এই পুরোটাও 0 হয়ে যাবে, তাহলে বাকি কিছু থাকতেছে না, তাহলে এটাই বাকি থাকতেছে। এখন যদি আমরা সবগুলো গুণ করি, গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এই 2 দুগুণে 4 আর 8, তাহলে এখানে আমরা পাচ্ছি 2, ঠিক আছে। আবার দেখো 3 3 হচ্ছে কত পাচ্ছি 9, তাহলে 3 দুগুণে 6 আমরা কত পাচ্ছি 6 পাই, আর লাস্টে অবশ্যই মনে করে বর্গ একক কথাটা লেখা লাগবে। তাহলে আমরা উপবৃত্তের ক্ষেত্রফলটা পাচ্ছি 6 বর্গ একক। ওকে, এখন আসো পরের অঙ্কটায়। এই অঙ্কটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। তো এইখানে আমরা দেখতে পারতেছি অঙ্কতে কি বলা আছে যে y² 4x আর x² 4ay এই পরাবৃত্ত দুইটি দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3a² হবে। তো এই অঙ্কটা করতে হলে তোমাদের পরাবৃত্ত সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা লাগবে। পরাবৃত্ত দেখতে কিরকম হয়, পরাবৃত্তের অক্ষ কি x অক্ষ হয়, কোনটার ক্ষেত্রে x অক্ষ হয়, কোনটার ক্ষেত্রে y অক্ষ হয়, পরাবৃত্তের শীর্ষটা কোথায় বসবে, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটু ভালো আইডিয়া থাকা লাগবে। তো আমি তোমাদেরকে একটু ব্রিফ বলে দেই। y² 4ax এই টাইপের পরাবৃত্ত দেখতে কিরকম, একটা জিনিস খেয়াল করো যে 4a এটা একটা কনস্ট্যান্ট, 4a যদি আমাদের পজিটিভ সংখ্যা হয়, দেখো y এর মাথায় আমরা কি করতেছি স্কোয়ার করতেছি, y এর মধ্যে স্কোয়ার, তো y এর ভ্যালু পজিটিভ হোক আর নেগেটিভ হোক ডান সাইডে আমরা কি পাচ্ছি পজিটিভ পাচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম না যে আমি উপরে যাই বা নিচে যাই, মানে y তে পজিটিভ পাই অথবা নেগেটিভ পাই, আমরা x অক্ষের ডান পাশে কিছু একটা পাচ্ছি। তাহলে আমাদের পরাবৃত্তের গ্রাফটা হবে এরকম y² 4ax, মানে এই পরাবৃত্তের প্রধান অক্ষ হচ্ছে আমাদের কি অক্ষ x অক্ষ। আর y আর x এর সাথে যদি কোনো কিছু বিয়োগ আকারে না থাকে, মানে y-0² আর 4ax-0 এই টাইপের থাকে, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা হয় 0 0 বিন্দুতে,
ঠিক আছে। আবার দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, যদি 4 একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, পজিটিভ নাম্বার হয়, তাহলে দেখো এক্স এর মাথায় স্কোয়ার, তাহলে এক্স আমি ডান দিকে যাই বা বাম দিকে যাই, এক্স এর মধ্যে পজিটিভ বসাই বা নেগেটিভ বসাই, আমি পাবো পজিটিভ আউটপুট। তার মানে আমাদের গ্রাফটা হবে এরকম, এরকম গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এবং এখানেও এক্স আর ওয়াই এর মধ্যে মাইনাস আকারে কিছু নাই। সো এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা হবে আমাদের 0 0 বিন্দুতে। ঠিক আছে, তো দুইটা গ্রাফকে যখন আমরা এক জায়গায় আঁকবো তখন এরকম হবে ব্যাপারটা। এই যে দুইটা পরাবৃত্ত যেটা আমরা আঁকলাম, এটার নাম হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর এটার নাম হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই যে দুইটা গ্রাফ আমরা পাইলাম, এই দুইটা গ্রাফের মধ্যবর্তী এলাকাটা কোনটা? এই যে এতটুকু, এই এলাকাটা ক্ষেত্রফল প্রশ্নে বের করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে, সেটার মান হচ্ছে 16/3a স্কোয়ার। তো একটু চিন্তা করে দেখো কত সহজ জিনিসটা বের করা। আমরা যদি এই যে সবুজ কালারের যে পরাবৃত্তটা আছে, সেই পরাবৃত্তটার ক্ষেত্রফল বের করি এক্স অক্ষের সাথে, যে এরকম সবুজ কালারের পরাবৃত্তটার ক্ষেত্রফল বের করবো আমি এক্স অক্ষের সাথে। ঠিক আছে, মানে যে পুরাটা, ঠিক আছে, লিমিট থাকবে কত? এত থেকে এত পর্যন্ত। এই যে এক্স এর যে লিমিট, এই যে এটা একটা তো 0 0 আমরা জানি, আরেকটা যে এতটুকু, এটা বের করবো কিভাবে? এই যে দুইটা পরাবৃত্ত যেখানে ছেদ করছে, ছেদ বিন্দুর ভুজ যেটা, সেটা। ঠিক আছে, আবার আমরা যদি নিচের যে লাল যে পরাবৃত্তটা আছে, লাল পরাবৃত্তটার ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি এক্স অক্ষের সাথে, তাহলে আমি কতটুকু পাবো? এতটুকু পাবো। ঠিক আছে, এই যে এতটুকু পাবো। তাহলে আমরা যদি একই লিমিটে এই সেকেন্ড পরাবৃত্তটাকে ইন্টিগ্রেশন করি ডিএক্স এর সাপেক্ষে, তাহলে আমরা নিচে ক্ষেত্রফলটা পাবো। তাহলে পুরা ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে যে কালো যে ক্ষেত্রফলটা, মাঝখানে যে ক্ষেত্রফলটা, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ব্যাপারটা বুঝতেছো? তাহলে শুধুমাত্র এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করা শিখলেই, আমরা যদি দুইটা পরাবৃত্তকে আলাদা আলাদা ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অঙ্কটার মেইন বেসিক। এখন আসলে আমরা অঙ্কটা সলভ করি। প্রথম হচ্ছে ওয়াই স্কোয়ার 4x, তাহলে দেখতে হচ্ছে এরকম। তারপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার 4ay, তাহলে দেখতে হচ্ছে এরকম। এখন আমরা ছেদ বিন্দুটা বের করব, ছেদ বিন্দুটার ভুজ। তাহলে কি করতে হবে? দুইটাকে সলভ করতে হবে, কারণ আমাদের ইন্টিগ্রেশন তো লিমিট দরকার, কত থেকে কত। ঠিক আছে, এই বিন্দু থেকে যে এই বিন্দু পর্যন্ত। তাহলে এখন সলভ করতে হবে। সলভ করার সিস্টেমটা কি? এখান থেকে আমরা বের করি, এখান থেকে দেখা যাচ্ছে ওয়াই সমান কত আসতেছে? ওয়াই সমান আসতেছে এক্স স্কোয়ার বাই 4a। এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4a, এটার আবার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax। স্কোয়ার করে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4, নিচে আমরা পাচ্ছি 16a স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 4ax। তাহলে আমরা যদি গুণ দিই, এক্স টু দি পাওয়ার 4 সমান আমরা পাচ্ছি 4 16 64, তারপর হচ্ছে a কিউব, তারপর হচ্ছে আমাদের x। এখন যদি আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 64, তারপর হচ্ছে a কিউব x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। x যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাচ্ছি x কিউব মাইনাস 64a কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 0 একটা, আর বাকিটা থেকে আমরা পাচ্ছি x কিউব ইজ ইকুয়াল টু 64a কিউব। তাহলে x সমান পাচ্ছি আমরা 4a। তাহলে দেখো একটার মধ্যে আমরা পাচ্ছি কি x ইজ ইকুয়াল টু 0, আর এটার মধ্যে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 4a। তাহলে এই বিন্দুটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 4a বিন্দু। তাহলে আমরা 0 থেকে 4a পর্যন্ত ফার্স্টে নীল প্যারাবোলাটাকে ইন্টিগ্রেট করব, তারপর 0 থেকে 4 পর্যন্ত সবুজ প্যারাবোলাটাকে ইন্টিগ্রেট করব। প্রথম প্যারাবোলা থেকে ক্ষেত্রফল থেকে আমরা দ্বিতীয় প্যারাবোলার ক্ষেত্রফল মাইনাস করলে এই মাঝখানের ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। সো আমরা এখন শুরু করি। নীল প্যারাবোলাটাকে আমরা নাম দেই হচ্ছে ধরো y1। তো নীল প্যারাবোলাটা কত ছিল? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে এখান থেকে আমরা y1 যদি এটাকে ধরি, তাহলে y1 সমান কত আসবে? 2 রুট x, তারপর হচ্ছে রুট a। ডান পক্ষে আমি কি করলাম? বর্গমূল করে দিলাম। আর যেহেতু বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, আমি শুধুমাত্র প্লাস নিচ্ছি কেন? কারণ y অক্ষের উপরের সাইডে আছে, এই কারণে আমি প্লাস নিচ্ছি। আবার এই প্যারাবোলাটাকে আমরা ধরতে পারি হচ্ছে y2। দেখো এটাকে যদি x স্কোয়ার 4a y2 হয়, তাহলে y2 সমান কত হয়? x স্কোয়ার বাই 4a। তাহলে এটাকে আমরা পাচ্ছি হচ্ছে x স্কোয়ার বাই 4a। তাহলে এখন আমাদের টার্গেট কি? তাহলে আমাদের কাঙ্ক্ষিত এলাকা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ y2 dx, মানে প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফল মাইনাস লিমিট হবে 0 থেকে 4a পর্যন্ত, 0 টু 4a। ঠিক আছে,
এখন যদি আমরা মনে করো ওয়াই ওয়ানের ভ্যালুটা বসাই দিই 0 থেকে 4a, ওয়াই ওয়ান মানে হচ্ছে এরকম যে 2√a, তারপর হচ্ছে √x dx মাইনাস এখানে হচ্ছে 0 to 4a, ওয়াই টু মানে হচ্ছে আমাদের x²/4a, x²/4a, তারপর হচ্ছে dx। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এখান থেকে মুছে ফেলি, কারণ আমাদের গ্রাফটার প্রয়োজন নাই, আমরা সবগুলো বের করে ফেলছি। এখন আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি পাচ্ছি, 2 আর √a হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ভিতরে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ √x। ইন্টিগ্রেশন অফ √x আমরা একবারে করে ফেলি, x⁻½ আর x⁻½ তো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে কত হবে, x⁻³ হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 3/2, ডিভাইডেড বাই 3/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত, 2/3 দিয়ে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, 3/2 দিয়ে ভাগ দাও মানে কি 2/3 দিয়ে গুণ দাও, এই জন্য বাইরে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমাদের কত থাকবে, 4a থাকবে, এখানে কত থাকবে, 0 থাকবে, ঠিক আছে। তারপর থাকবে আমাদের মাইনাস, এগুলো মুছে ফেলি। মাইনাস দেওয়ার পরে এখানে আমরা যদি 1/4 এ বাইরে নিয়ে আসি, 1/4 এ, তাহলে ভিতরে থাকবে x² এর ইন্টিগ্রেশন, x² ইন্টিগ্রেশন করলে কত হয়, x³/3 হয়, ওই 3টাকে আমরা বাইরে নিয়ে আসি 1/3 আকারে, তাহলে ভিতরে থাকবে শুধুমাত্র x³। লিমিট কত হবে, লিমিট হবে 4a, আর এখানে কত হবে, 0 হবে। এখন যদি আমরা সবগুলা ভ্যালু বসাই, এখানে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 4/3, এখানে পাচ্ছি আমরা √a, এখানে 4 এর ভ্যালু যদি আমরা বসাই, ঠিক আছে, 4a⁻³ তো আমরা চিন্তা করি যে 4³ কত, 4³ হচ্ছে 64, 64কে আবার 1/2 কত, মানে রুট করতে হবে, তাহলে কত পাবো আমরা, 8 পাবো, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এখানে এরকম 8, তারপর এখানে a এর মাথায় পাবো কত, a এর মাথায় পাবো আমরা 3/2, ঠিক আছে, মাইনাস এখানে আমরা পাচ্ছি 1/12a, 3 4 12a, আর এখানে 4a³ মানে কত পাচ্ছি আমরা, 64a³ পাচ্ছি, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো একটু ঠান্ডা মাথায় করবা, কারণ ক্যালকুলেশনগুলো একটু কমপ্লেক্স, অবশ্যই ঠান্ডা মাথায় না করলে সমস্যা হবে। তো দেখো 4 × 32, তাহলে আমরা পাচ্ছি এখানে 32/3, এখানে দেখো এর মাথায় পাওয়ার কত, এর মাথায় পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে কত 3/2, তাহলে 1.5 এর সাথে মানে 3/2, 1.5 এর সাথে তুমি যদি হাফ যোগ করো, 0.5 যোগ, তাহলে কত পাবো, 2 পাবা। তাহলে এখানে আমরা 2 মানে কি, এখানে a² পাচ্ছি, আর এখানে যদি a আর a³ কাটাকাটি যায়, তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস, এখানেও আমরা a² পাচ্ছি, কিন্তু 64/12 কত, 64কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 16, আর 12কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 3 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 16/3²। এখন যদি 32/3 থেকে 16/3 বাদ দেওয়া হয়, তাহলে শেষমেশ আমাদের অ্যান্সার থাকবে 16/3²। ওকে, তো আমরা অনেক কাহিনী মাহিনী করে, অনেক কষ্ট করে এই 16/3² জিনিসটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা আসি। পরের অঙ্কটা আমি টেনে টেনে করাবো, অনেক ক্যালকুলেশন তোমরা নিজের একটু বাসায় করে চেষ্টা করবা, আমি জাস্ট তোমাদের সিম্পল ট্রিক্সটা দেখাই দিতে দিব, ঠিক আছে। ট্রিক্সটা এখানে কি, দেখো এখানে কি বলতেছি আমরা, x² + y² 25 বৃত্ত এবং x 3 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি করতেছি, একটা বৃত্ত নিব, বৃত্তটা কত, x² + y² 25, মানে এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5 একক হবে, যে এখানে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 5, এই বিন্দুটা হচ্ছে আমাদের কত, 5,0, ঠিক আছে। আবার x 3, x 3 হচ্ছে x অক্ষের কি হবে, সরি y অক্ষের সমান্তরাল সরল রেখা 3 ঘর ডানে, এরকম একটা সরল রেখা হবে, এটা হচ্ছে আমাদের x 3। এই যে ক্ষেত্রফলটা আছে, সরল রেখাটা বৃত্তটা কি করছে, যে ক্ষেত্রফলটা তৈরি করছে তাদের মাঝখানে ক্ষুদ্রতর যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা বের করতে বলছে, যে রেড কালারের শেডেড রিজিয়নটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো দেখো এই সরল রেখার আন্ডারে x অক্ষের সাথে কি কোনো ক্ষেত্রফল আছে, এই সরল রেখার আন্ডারে কিন্তু x অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল নাই, ঠিক আছে। একটা চিন্তা করো, একটা কালো, ঠিক আছে, লাঠি এখানে দাঁড়ায় আছে, এই লাঠিটার আন্ডারে কোনো ছায়া আছে, ঠিক আছে, উপর থেকে লাইট ফেলে কোনো ছায়া নাই, অর্থাৎ এই লাঠিটার কিন্তু আমার এই হাতের তালুর সাথে কোনো ক্ষেত্রফল নাই। সো এভাবে চিন্তা করলে এটা কোনো ক্ষেত্রফল হয় না। তা আমরা একটা কাজ করতে পারি, আমরা শুধুমাত্র যে বৃত্তের যে ইকুয়েশনটা আছে না, বৃত্তের ইকুয়েশনটা, এই বৃত্তের ইকুয়েশনটাকে যদি আমরা x 3 থেকে x 5 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা উপরের দিকের ক্ষেত্রফলটা পাবো, উপরের অর্ধেক পাবো, যদি পজিটিভ হাফ নিই। তাহলে এটাকে ডাবল করে দিলেই কি আমি নিচের হাফ সহ আমি কি পাচ্ছি, টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি না। তাহলে আমাদের কাজটা কি হবে, আমাদের কাজ হচ্ছে করতে হবে এরকম, যে ইন্টিগ্রেশন অফ y dx ইন্টিগ্রেশন করতে হবে 3 থেকে 5 পর্যন্ত, এবং এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, এটা হচ্ছে আমাদের কি হবে, এরিয়া হবে, ঠিক আছে। এখন বলো y কত আসে, y আসে √25 - x²। এখানে আমি প্লাস মাইনাস দুটা নিব না কেন, শুধুমাত্র প্লাস নিব কেন, কারণ আমি টার্গেট হচ্ছে ফার্স্টে প্রথম অর্ধেক বের করা, পজিটিভ হাফটা বের করা। তো আমরা একটা কাজ করি, ভ্যালুটা বসাই দিই, 2 3 to 5, y মানে হচ্ছে √25 - x², তারপর হচ্ছে dx, ঠিক আছে, √a² - x²।
তো আমরা যখন সব কিছু পেয়ে গেলাম, আবার দেখো এই জিনিসটা ওই আগের মতো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে আছে। তাহলে আমরা যদি মনে করো 2, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি মনে করো এখানে ডিরেক্ট ফর্মুলা এখানে বসাই দিই, ফর্মুলাটা কি হবে x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, ঠিক আছে, a²/2, a স্কোয়ার হচ্ছে 25, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে সাইন ইনভার্স x/a, তাহলে সাইন ইনভার্স হবে আমাদের x/হচ্ছে 5। এই যে সূত্রটা যদি আমরা এখানে বসাই দেই আর লিমিটটা যদি বসাই 5, 3 to 5, তাহলে এখন আমরা কি করতে পারবো, পুরো এলাকাটা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। সো এই ভ্যালুগুলো তোমরা হচ্ছে নিজেরা বসাবা, আমি যে সূত্র পর্যন্ত লিখে দিছি, অনেকখানি কাজ করে দিছি, তোমরা জাস্ট এই লিমিটগুলো বসাবা, বসানোর পরে যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে। এই যে 25/2 মাইনাস 25/2 পাই মাইনাস 25 সাইন ইনভার্স 3/5 মাইনাস 12 বর্গ একক আসবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা তোমরা করবা, করে ভিডিও নোটারে কমেন্ট দিবা যে আমি ক্যালকুলেশনটা করে ফেলছি, ডান, ওকে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাসা অঙ্ক টঙ্ক করতেছো, ফাঁকি টেকে দিতেছো না। এখন হচ্ছে আমরা পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটাতে বলা হয়েছে যে y² = 4x পরাবৃত্ত এবং y = x সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আবার কি আছে, আগে একটু আগে করছিলাম আমরা পরাবৃত্ত আর পরাবৃত্ত, এখন আমরা পাচ্ছি কি পরাবৃত্ত আর সরল রেখা। তো এখন একটু পরাবৃত্তটা আঁকার চেষ্টা করি। y² 4x, y এর মাথায় স্কোয়ার, তাহলে y উপরে হোক নিচে হোক ডান পাশে পাবো, y এর মাথায় স্কোয়ার ডান পাশে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, এরকম একটা পরাবৃত্ত পাচ্ছি। আর যেহেতু y এর x এর মধ্যে কোনো মাইনাস দিয়ে কিছু নাই, -0, তো এটা শীর্ষবিন্দু হচ্ছে আমাদের 0, 0 হবে। আবার এদিকে চিন্তা করো y = x, মানে যে আমি যদি y = mx + c আকৃতির চিন্তা করি, ঠিক আছে, এখানে ঢাল কত, ঢাল হচ্ছে 1, আর c কত, c হচ্ছে 0, মানে এক ঢাল বিশিষ্ট, মানে 45 ডিগ্রি না, tan 45 মানে হচ্ছে 1, এক ঢাল বিশিষ্ট একটা সরল রেখা, এখানে y অক্ষের ছেদাংশ কত, 0, মানে মূল বিন্দুকে আমি একটা সরল রেখা পাবো এক ঢাল বিশিষ্ট এরকম। এই দুইটার মাঝখানে যে এলাকাটা আছে সেই এলাকাটা বের করতে হবে, ঠিক আছে। খুবই সহজ, তোমরা এতক্ষণ ধরে অনেক কাহিনী করে তোমরা হচ্ছে ক্ষেত্রফল বের করা শিখে ফেলছো। ফার্স্টে কি করবা, ছেদ বিন্দুটা বের করবা। যখনই একাধিক পরাবৃত্ত থাকবে বা একাধিক সরল রেখা থাকবে বা পরাবৃত্ত সরলরেখা মিক্স থাকবে, প্রথম কাজ হচ্ছে ছেদ বিন্দুটা বের করা। ছেদ বিন্দু বের করার সিস্টেম কি, জ্যামিতি থেকে আমরা জানি ছেদ বিন্দু বের করতে হয় যদি আমরা দুটি ইকুয়েশনকে সলভ করে ফেলি। তো সলভ করে ফেলি, চলো। y² 4x আবার y = হচ্ছে x, মান যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি x² = হচ্ছে 4x, এখানে আমরা পাচ্ছি x² - 4x = 0, x কমন দিলে আমরা পাচ্ছি x - 4 = 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x = 0 আর হচ্ছে x = 4। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কত, x = 0, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের x = 4, ঠিক আছে। এখন আমি বলো যদি x অক্ষের সাথে ক্ষেত্রফল নেই, তাহলে আমরা যদি পরাবৃত্তটার ক্ষেত্রফল নেই, এটা কি বড় পাবো না, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা পাবো। আর যদি স্ট্রেট লাইনের ক্ষেত্রফলটা নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে কি পাবো, এতটুকু পাবো। তাহলে এরপর যদি আমরা বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলে মাঝখানে ক্ষেত্রফলটা পাবো, ওকে। তাহলে আমাদের কি কাজ করতে হবে, পরাবৃত্তের ইকুয়েশন থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা মাইনাস করে তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা লিখি যে ক্ষেত্রফল এরিয়া সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, পরাবৃত্তের y কত, y² 4x, তাহলে এখান থেকে y1 যেটা, y1 সমান কত আসে, 2√x আসে। আমরা শুধুমাত্র পজিটিভ টুকু নিব কারণ y অক্ষের উপরে চিন্তা করতেছি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2√x dx, ইন্টিগ্রেশন করব 0 থেকে 4 পর্যন্ত, 0 to 4, মাইনাস করব ইন্টিগ্রেশন অফ y2, এই যে y2 = হচ্ছে x, তাহলে হচ্ছে আমরা পাই মাইনাস করব ইন্টিগ্রেশন অফ x dx, এখানে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে 4 পর্যন্ত। এগুলো ইন্টিগ্রেশন তো খুবই সহজ, 2x⁻½ মানে x⁻² হচ্ছে 3/2 ডিভাইডেড বাই হচ্ছে 3/2, এই পুরো জিনিসটার মধ্যে আমরা কি করব, লিমিট বসাবো 4 আর 0, মাইনাস এখানে আমরা পাচ্ছি x²/2, এই পুরো জিনিসটার উপর আমরা লিমিট বসাবো হচ্ছে 4 আর 0। তো 2 3/2 দিয়ে ভাগ করা মানে 2/3 দিয়ে গুণ করা, তাহলে 2 × 2/3, ভেতরে আমরা পাচ্ছি কত, 4³ 4^3/2, ফার্স্টে কিউব করো, 4³ মানে হচ্ছে 64, 64কে আবার রুট করো কারণ হাফ আছে, 3/2 মানে হচ্ছে 3 × ½ 64কে রুট করলে হয় কত, 8, তাহলে আমরা পাচ্ছি 8, মাইনাস এখানে হাফটাকে বাইরে নিয়ে আসো, 4 বসাও, 4 4 কত 16, আর 0 বসালে তো 0ই লাগবে না। তোমরা কি পাচ্ছি হচ্ছে 2 2 × 4, 4টা 32, ফার্স্টে পাচ্ছি হচ্ছে 32/3 মাইনাস এখানে পাচ্ছি হচ্ছে 16/2, তো একটু লসাগু করলে করে দেখবা যেটা কত আসে, 8/3 বর্গ একক আসে, 8/3 বর্গ একক, ঠিক আছে। বাকি কাজগুলো আমি করলাম না, টাইম খুব কম। এখন আসো আমরা পরের অঙ্কটা আসি, অঙ্কটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক আজকের। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করলে তোমার আর আশা করি ক্ষেত্রফলে কোনো অঙ্কে ঝামেলা হবে না, ঠিক আছে। এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় 1 বছর পর পরই আসে।
বুয়েটের পরীক্ষায় সাধারণত কোনো প্রশ্ন রিপিট হয় না, কিন্তু এই ক্ষেত্রফলটা বিশেষ করে এই অঙ্কটা রিপিট হয় 2 বছর বা 3 বছর পর এটা চলে আসে, আর বোর্ড পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তো অঙ্কটা দেখো x is equal to y স্কয়ার আর y is equal to x minus 2 রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। x is equal to y স্কয়ার আর y is equal to x minus 2 রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা গ্রাফটা আঁকি। x is equal to y স্কয়ার, y এর মাথায় স্কয়ার, y উপরে হোক আর নিচে হোক, x এ পাবো আমরা পজিটিভ, ঠিক আছে, x এ পজিটিভ, তাহলে আমরা কি পাবো, এরকম একটা পরাবৃত্ত পাবো। আবার y is equal to x minus 2, তাহলে y is equal to আমরা যদি mx প্লাস c আকারে চিন্তা করি, তাহলে 1 into x প্লাস হচ্ছে -2, মানে ঢাল হচ্ছে 1 আর y অক্ষের ছেদাংশ হচ্ছে -2, তাহলে যে y অক্ষের ছেদাংশ নিচে থেকে -2 থেকে 1 ঢাল বিশিষ্ট মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রেখা উঠে যাবে। এই যে দুইটা জিনিস পাইলাম, এই দুইটা জিনিসের মাঝামাঝি ক্ষেত্রফলটা কোনটা? মাঝামাঝি ক্ষেত্রফল হচ্ছে যে এইটা, এতটুকু। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হইতেছে যে তুমি যদি এখন x অক্ষের সাথে ক্ষেত্রফল নিয়ে অঙ্কটা সলভ করতে যাও, মানে ইন্টিগ্রেশন অফ y dx দিয়ে করতে যাও, তাহলে তোমার অনেক বড় ঝামেলায় পড়তে হবে। দেখো তুমি ফার্স্টে যদি পরাবৃত্তটার ক্ষেত্রফল বের করো, যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, ফার্স্টে তুমি পরাবৃত্তটার আন্ডারে ক্ষেত্রফল বের করলা, পাইলে এতটুকু, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি এখান থেকে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট পর্যন্ত তোমার হচ্ছে এই স্ট্রেট লাইনের ক্ষেত্রফলটা, স্ট্রেট লাইনের আন্ডারে যে ক্ষেত্রফল সেটা বাদ দিতে হবে। বাদ দিলে তুমি হয়তো যে এই উপরের পার্টটুকু ক্ষেত্রফল পাইলা, কিন্তু দেখো নিচের পার্টটুকু তারও গ্যাঞ্জাম না। তুমি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত কি করো, ছেদবিন্দু পর্যন্ত তুমি যদি মনে করো হচ্ছে ক্ষেত্রফল বের করো, তাহলে তুমি আবার এতটুকু পাবা। যদি নিচের নেগেটিভ পার্টটুকু নাও, তাহলে এতটুকু পাবা। আবার যদি তুমি হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্ট্রেট লাইন মাইনাস করো, তাহলে আবার এটা মাইনাস হয়ে, ঠিক আছে, অনেক কিছু কাহিনী মানে ভেজাল হয়ে যেতেছে, এই পার্ট এই পার্ট এই পার্ট, ঠিক আছে, প্লাস মাইনাসে তুমি নিজেই হারাই যাবে যে অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে আর আমি কি করতেছি। তো এই জিনিসটাকে সহজে সলভ করার সিস্টেমটা হচ্ছে যে আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল যদি চিন্তা না করে আমরা যদি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি মনে করো এই যে বিন্দুটা আছে না, ঠিক আছে, আমরা এটা আরো সহজ করি, এই বিন্দুটা না, সরি, এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা থেকে মানে y ইজ ইকুয়াল টু এই বিন্দু থেকে y ইজ ইকুয়াল টু এই বিন্দু পর্যন্ত যদি আমরা কি করি, ফার্স্টে আমরা এই সরল রেখাটুকুর আন্ডারে ক্ষেত্রফল নিই। সরল রেখাটুকুর আন্ডারে ক্ষেত্রফল নিলে আমি পুরা যে এটা এইটা এইটাই পুরা ক্ষেত্রফলটা এখানে পাবো। এই যে ক্ষেত্রফলটা পাবো এই একই জিনিসটা একই লিমিটে আমরা এই যে প্যারাবোলাটাকে যদি আমরা আন্ডারে নেই, প্যারাবোলাটার সাথে তোমার হচ্ছে y অক্ষের ক্ষেত্রফল, তাহলে যে এই যে গ্যাপগুলো আছে না, গ্যাপগুলোর ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমরা যদি গ্যাপগুলোর ক্ষেত্রফলগুলো মাইনাস করে দেই, তাহলে ভিতরে আমাদের যে এই লাল কালারের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝছো? তাহলে দেখো মানে এই গ্রাফটা এমন ভাবে মানে ফর্ম করছে যেটা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করা খুব কঠিন, কিন্তু ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করাটা খুব সোজা। তাহলে যেটা সোজা আমরা সেটাই করব। এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল বের করা যাবে না তা না, এক্স অক্ষের সাথেও যাবে, কিন্তু ক্যালকুলেশনের প্রসিডিউরটা অনেক বড় হবে। তোমরা যদি কেউ চাইলে তোমরা এটা করে দেখতে পারো, করে হয়তো আমাকে কমেন্টে জানাই দিলে আমি চেক করে দিতে পারবো যে এটা ঠিক আছে কিনা। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করা যায়, কিন্তু আমরা ঝামেলা যাব না, আমরা সহজ প্রসিডিউরটা ফলো করবো যে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করবো। সো ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে যে এই বিন্দুটা আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তাহলে পরাবৃত্ত আর ও যে হচ্ছে স্ট্রেট লাইন, এই দুটার সলভ করতে হবে। সলভ করে আমরা দেখি, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আবার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে আমরা যদি এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে কি পাচ্ছি আমরা, ওয়াই সমান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমরা বসাই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2, সবকে এক সাইডে নিয়ে গেলে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেটরে তোমরা যদি সলভ করো, ঠিক আছে, সলভ করলে পাচ্ছ হচ্ছে এরকম পাবা 2 আর -1 পাবা। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের সমাধান, অথবা ওই যে ওয়াই সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 এভাবে সলভ করলে ওয়াই সমান পাবো হচ্ছে 2 আর -1। সো এখন যদি আমরা এই যে আমরা পাইলাম এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2, সরি ওয়াই ইজ ইকুয়াল টু এখানে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 2 হচ্ছে উপরে হবে, আর এই জিনিসটা হচ্ছে আমাদের পাবো কত, ওয়াই ইজ ইকুয়াল টু -1। তাহলে -1 থেকে 2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করবো হচ্ছে সরল রেখাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ আমরা করবো হচ্ছে এক্স ডি ওয়াই। ঠিক আছে, ডিওয়াই কেন নিতেছি, কারণ হচ্ছে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল নিতেছি এক্স ডিওয়াই। এটাকে নাম দিলাম x1। x1 কোনটা, যে সরল রেখাটা হচ্ছে x1, আর পরাবৃত্তটা কি, পরাবৃত্তটা হচ্ছে আমাদের x2। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ x1 ডিওয়াই মাইনাস করতে হবে ইন্টিগ্রেশন অফ x2 ডিওয়াই। লিমিট কত থেকে কত, -1 থেকে 2, তো লিমিট দাও -1 থেকে 2, -1 থেকে 2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরিয়া। এখন x1 কত, x1 হচ্ছে সরল রেখা। দেখো x1 মানে হচ্ছে y স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো, যে লিখবো y স্কোয়ার, তারপর হচ্ছে dy, তারপর -1 থেকে 2, তারপর মাইনাস
x2 কত, এই যে y সমান x মাইনাস টু, তাহলে x2 সমান হচ্ছে y প্লাস টু, সাইড চেঞ্জ করলে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে y প্লাস টু, তারপর হচ্ছে dy মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত। এখন যদি আমরা y স্কোয়ার ইন্টিগ্রেশন করি, তো আমরা পাবো হচ্ছে y কিউব বাই থ্রি, এই থ্রিকে বাইরে নিয়ে আসি, ঠিক আছে, যেহেতু লিমিট বসাইতে হবে, থ্রি ভিতরে থাকলে ঝামেলা, টু আর মাইনাস ওয়ান আর মাইনাস, এখানে আমরা কি পাবো, এখানে পাবো আমরা হচ্ছে y স্কোয়ার বাই টু, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা লিখি বাইরে হাফ লিখি y স্কোয়ার বাই টু, এখানে হচ্ছে টু আর মাইনাস ওয়ান, এই মাইনাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, টু কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, টু বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে হচ্ছে টু ওয়াই, তাহলে টু বাইরে থাকবে, এখানে আমরা পাবো হচ্ছে ওয়াই, ওয়াইয়ের মধ্যে আমরা লিমিট বসাবো হচ্ছে টু আর মাইনাস ওয়ান। তো এই যে আমরা জিনিসগুলো পাইলাম, এই জিনিসগুলোকে যদি এখন আমরা কি করব, লিমিটগুলো যদি আমরা বসাই দেই, বসালে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 9/2 বর্গ একক। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট প্রসিডিউরটা দেখাই দিলাম, ইন্টিগ্রেশন অনেকখানি করে দিছি, তোমরা জাস্ট লিমিটটা বসাই দিয়ে ভ্যালুটা বের করে অবশ্যই কি করবা, আমাদের ভিডিও নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্স অবশ্যই তোমরা বলবা যে আমরা অঙ্কটা করে দেখছি। ঠিক আছে।